সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 14 নম্বর পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো গাইস, এই পর্ব শুরু হয় ইজিনের লাইফের বড় একটা পরীক্ষা নিয়ে। তো একদিন সে এবং তার টিম মিলে যাচ্ছিল নিউজ কভার করতে, কিন্তু তখনই অফিস থেকে ফোন আসে, ইজিন সরকারি ভবনে আগুন লেগেছে, তাই সেখানে যাও আর নিউজটা কভার করো, এটা আমাদের হেডলাইনে থাকবে, তাই কোনো রকম কোনো ভুল যেন না হয়। তাই ইজিন সেখানে গিয়ে সব তথ্য নেয়। এরপরেই চলে আসে তার আগে থেকে বুক করা হোটেল রুমে। একই সাথে অন্যদিকে ইউবিএস অফিসে জে কিউং বা আমাদের নাহিদুর মা লাইভ নিউজ রিপোর্ট করতেছে। তিনি বলেন সেয়ংজুতে সরকারি ভবনে আগুন লেগেছে, তাই এখন এই ব্যাপারে সেখান থেকে লাইভ করবেন আমাদের বেক ইজিন। আর ইজিনও এদিকে নিউজ পড়তে শুরু করে ল্যান্ডলাইনের মাধ্যমে, কিন্তু তখনই তার ল্যাপটপ করে ক্র্যাশ, সাথে ইজিনও হয়ে যায় চুপ। তারপর তোতলাতে শুরু করে, মাথায় কোনো স্ক্রিপ্ট নেই, কোনো শব্দ আসছে না, তাই ফোন দেয় কেটে। কি করবে ভেবে পাচ্ছে না। ফোন বাজছে নিউজ রুম থেকে, সহকর্মীদের থেকে, কিন্তু সে কোনোটাই ধরে না। এরপরে বিছানার চাদর মাথায় দিয়ে শুরু করে চিৎকার। কেউ শুনতে পাচ্ছে না, শুধু চাদরের ভিতরে একটা মানুষ যে এত কিছু সামলাতে সামলাতে হয়ে পড়েছে ক্লান্ত। পরিবারের ঋণ, চাকরির চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সবকিছু একসাথে মাথার উপরে। কিন্তু গাইস, এদিকে অফিসে সবাই যায় খেপে, সাথে নাহিদুর মাও। তবু সে কোনো রকমে ব্যাপারটা হ্যান্ডেল করে নিউজটা ফাইনাল করে, কারণ গাইস এটা ছিল লাইভ টেলিকাস্ট। তবে সে অনেক রেগেছিল ইজিনের উপর। তিনি চিৎকার করছেন না, কিন্তু আজকের এই ঘটনার কারণে তার ভিতরে একটা ফাটল আছে, যেটা আসলে চিৎকারের চেয়েও বেশি কষ্ট দেয়। তো আজকের রিপোর্ট শেষে জে কিউং যায় চলে, দেখা হয় ইজিনের সাথে। পায়ে একটা লাথি মেরে বলে, এই ছেলে, তোমার সাহস কি করে হয় লাইভ নিউজে ফোন কেটে দেওয়ার? তুমি কি জানো কতজন দেখছিল এটা? লাইভ টেলিভিশনে একজন রিপোর্টার ফোন কেটে পালালে তখন ওই মুহূর্তে নিউজ কভার করা কি যে মুশকিল। তোমার কোনো ধারণা আছে কি এই ব্যাপারে? ইজিন মাথা নিচু করে শুনে আর বলে, ম্যাম, আমার নিউজটা ল্যাপটপে রেখেছিলাম, কিন্তু তখনই আমার ল্যাপটপ ক্র্যাশ করে, তাই আমার মনে হয়েছে ফোন কেটে দেওয়াই ভালো হবে। তো এরপরে মন খারাপ করে চলে আসে বাসায় আর দেখে দরজায় একটা ব্যাগ ঝোলানো। নাহিদুর সে একটা সিরিকুটের মাধ্যমে জানিয়েছে, ইজিন, আমি যে রুটিগুলো দিয়েছি সেগুলো তো খাবে, কিন্তু সেখানের স্টিকারগুলো আমার জন্য রেখে দেবে। তো ইজিন এই কথাতে একটু হাসে, কিন্তু সে হাসিতে কষ্ট মেশানো থাকে, যেটা আমরা বুঝতে পারি। তবে গাইস, এদিকে ইউরিমের বাড়িতে একটা বড় বিপদ। সেটা কি? তো ইউরিম স্কুল থেকে ফিরে আসলে মা তাকে খাবার দেয়, সাথে ইউরিম তার গ্লাভস মাকে দেয়। মা বলে, এ মা, এটা তো ছিঁড়ে গেছে, আমি 3 দিন আগেও এটা সেলাই করে দিয়েছিলাম। আচ্ছা ইউরিম, একটা নতুন গ্লাভস কিনে দিব? ইউরিম বলে, কোনো দরকার নেই মা, সেই টাকাটা আমাদের অন্য কাজে লাগানো উচিত। আর তখনই গাইস একজন মহিলা আসে আর চিৎকার করতে থাকে, ইউরিমের মা, তুমি এখনো বসে আছো যে? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। মা বলেন, কেন, কি হয়েছে? আরে আমরা যাদের কাছে টাকা পয়সা জমা রেখেছিলাম না, তারা সবাই পালিয়ে গেছে। মা অবাক, হেই তুমি কি বলছো? তাই চলে আসেন বাইরে আর দেখেন যাদের কাছে সবাই গচ্ছিত সম্পদ রেখেছিল তারা পালিয়ে গেছে। ফলে তিনিও পড়ে যান চিন্তায়, কারণ তারও টাকা জমা ছিল সেখানে। এমনকি একজন তো বলেই ওঠে, আরে তোমার তো অন্তত স্বর্ণপদক বিজয়ী একটা মেয়ে আছে, আমাদের তো সেটাও নেই, আমাদের কি হবে, আমরা কোথায় যাব? ইরুম দাঁড়িয়ে থেকে এসব দেখে আর বুঝতে পারে কি হচ্ছে। কিন্তু মা করেন কি, তিনি মেয়েকে কিছু বুঝতে না দিয়ে তাই মেয়ের হাত ধরে চলে আসেন এবং রাতে তার মেয়ের গ্লাভস সেলাই করার ফাঁকে ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছেন, কারণ গাইস সেখানে তিনি তার অনেক অর্থ জমা রেখেছিলেন। কিন্তু তারা পালিয়ে যাওয়ার ফলে এখন তাদের পারিবারিক অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যাবে। এবং গাইস, আমার ফ্যামিলিতেও এরকম ঝামেলা হয়েছে, এমনকি আমার নিজের মাকেও এমনি আড়ালে কাঁদতে দেখতাম, কিন্তু ওই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার কোনো উপায় আমার কাছে ছিল না। যাই হোক, ইউরিম ঘুমানোর আগে দেখে মা কাঁদছে, সাথে সে নিজেও ফেলে কেঁদে, কিন্তু সে কি বলবে, কিভাবে সান্ত্বনা দেবে তার মাকে, আর সে এটা বুঝতে পারে না। তো যাই হোক গাইস, আমরা সবাই জানি সেদিন প্রেস কনফারেন্স থেকে ইউরিম আর নাহিদু চলে গিয়েছিল। তো এই নিয়ে সেদিন এনটিসিতে অনেক বড় প্রশ্ন ওঠে, তাই শাস্তি স্বরূপ এদিকে কমিটি ইউরিম আর নাহিদুকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। তখন এই মুহূর্তে দুজনের কারোরই কিছু বলার থাকে না, কারণ ওরা জানে ওরা ভুল করেছে। এরপরে নাহিদু যাওয়ার সময় দেখে এনটিসি এর একজন সহকারী ইরুমকে বকতেছে যে, আমরা আশায় ছিলাম যে তুমি মেডেল জিতবে, কিন্তু তুমি সেটা পারোনি, তুমি আমাদের হতাশ করেছো ইউরিম। ইরুম বলে, ম্যাম, পরের বার আমি অবশ্যই ভালো করব। আর তাছাড়া ম্যাম, আমার একটা কথা ছিল। তিনি বলেন, বলো, কি বলবে? ম্যাম, আমি যে পেনশন পেতাম এটা কি আমাকে অগ্রিম দেওয়া যাবে? আমার খুব দরকার। তিনি বলেন, আহা, এটা কি হাতের মোয়া নাকি যখন তখন চাইলেই পাওয়া যায়? দেখো ইরিম, যখন সময় হবে তখনই পাবে, এর আগে নয়, ওকে? তো ইরুম হয়ে যায় চুপ, কারণ কিছুই বলার নেই। কিন্তু গাইস, নাহিদু এসব শুনে যায় থমকে, যে আমি এটা কি শুনলাম? ইরুম তাহলে এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? এরপরে নাহিদু শুনতে পায় কে যেন গান শুনতেছে, কিন্তু কে? তাই সেটা দেখতে সে সুইমিং পুলের কাছে যায় আর দেখে ইউরিম ডাইভিং বোর্ডের ওপরে বসে আছে।
অনেক উঁচুতে, তার চোখ বন্ধ, ক্যাসেটে গান বাজতেছে। ইউরিমের গাল বেয়ে চোখের পানি পড়ছে, কারণ সে তার মায়ের কথা ভাবছে। বিনিয়োগের টাকা এভাবে চলে যাওয়া, পরিবারের ভবিষ্যৎ, এত কষ্ট করে সে খেলে এসেছে, আর এখন সবকিছুই তার হয়ে গেছে এলোমেলো। কিন্তু গাইস, ইউরিম এসব ভেবে চলে যায় ডিপ্রেশনে এবং উঠে দাঁড়িয়ে লাফ দেয় পুলে। তা দেখে নাহিদু যায় চমকে আর খুঁজতে লাগে ইউরিম কি ডুবে গেল নাকি। কিন্তু না, ইউরিম কিনারায় উঠে দাঁড়িয়ে ফের কাঁদতে শুরু করে যে সে কি করবে, কিভাবে দাঁড়াবে মায়ের পাশে, পরিবারের পাশে। তবে গেছে আমাদের নাহিদু এসব দেখে কেমন যেন হয়ে যায়, কারণ আমরা জানি এই মেয়েটাকে সে অনেক ঘৃণা করত, এর জন্য তার মেডেল প্রায় চলেই যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে ইউরিমের এরকম কান্না দেখে নাহিদু তখন ফিল করে ভিন্ন কিছু। এমনকি নাহিদু রুমে দেখেছিল যে ইউরিম কেঁদে কেঁদে মেঝে পুরাই ভিজে ফেলেছে। যাই হোক, দুজনের শত্রুতা হয়তো কখনো পুরোপুরি মিটবে না, কিন্তু এই মুহূর্তে দুটো মানুষ দুটো আলাদা কষ্টে আছে, আর এটুকু নাহিদু বোঝে। তো বাসায় ফিরে নাহিদু সেই ইনজিওলমির সাথে চ্যাট করে আর তাকে বলে, আমি আজকে খুব কাছ থেকে একজনকে কাঁদতে দেখেছি, আমি আসলে কখনো ভাবিনি যে তার সাথে এরকমটা হবে। তো অপর পাশে ইউরিম তার সেটিং দেখছে, কারণ আমরা জানি নাহিদু আর ইউরিম একে অপরের সাথে সেটিং এর মাধ্যমে কথা বলে, তবে তারা কিন্তু এখনো একে অপরকে চিনে না বা জানে না। তারপরে ইউরিম বলে, আচ্ছা আমরা দুজনে দেখা করলে কেমন হয়। কিন্তু নাহিদু তার এই কথায় রাজি হয় কিনা সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, আমরা জানি নাহিদু আর ইউরিমকে এনটিসি থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে, আর এই খবর কোচ ইয়াং জানতে পারে এবং দুজনকে ইচ্ছে মতো কথা শোনায় যে তোমাদেরকে আমি এগুলো শিখেছি। যাই হোক, যা হবার তা হয়ে গেছে, তাই সেটা নিয়ে না ভেবে তোমাদের ট্রেনিং কন্টিনিউ করো। তো এতে দুজনেই রাজি হয়। কিন্তু ইউরিম চলে যাওয়ার পর কোচ নাহিদুকে বলে, আচ্ছা তুমি কি বেক ইজিনকে চেনো? নাহিদু বলে, হ্যাঁ চিনি তো, অনেক দিন থেকেই। কিন্তু কোচ তাকে বারণ করে দেয় যে সে যেন আর ইজিনের লগে দেখা না করে। আর এই কথায় নাহিদু পড়ে যায় চিন্তায়। আসলে কোচ চান না যে নাহিদু একজন রিপোর্টারের সাথে সম্পর্ক রাখুক। আসলে এটা হয়তো হতে পারে ওই যে তার বান্ধবী যে একজন রিপোর্টার ছিল, মানে নাহিদুর মা, সে তো কোচের নামে বদনাম করে নিউজ বানিয়েছিল। তাই সেই কারণেই কোচ হয়তো ভয় পাচ্ছেন যে ইজিনও নাহিদুর সাথে এরকম কিছু করতে পারে। তো বাসে করে বাসা ফেরার পথে হঠাৎ সেখানে ইজিন চলে আসে আর বাসে বসে পড়ে। তবে সে নাহিদুকে না দেখলেও নাহিদু ইজিনকে দেখে, তবে সে কথা বলে না, কারণ কোচ তো বারণ করেছে, তাই না? তারপরও সে ইজিনকে দেখে আর ভাবে এই মানুষটার সাথে সম্পর্ক রাখলে কোচের সমস্যা কোথায়। তো কিছুক্ষণ পর বাস স্টপে নামার সময় দুজনের হয় দেখা। তখন ইজিন নাহিদুকে সেই স্টিকারগুলো দিয়ে দেয়, কারণ নাহিদু সেগুলো চেয়েছিল। সাথে ইজিন বলে, আমি কিন্তু তোমার কথাই ভাবতেছিলাম নাহিদু। নাহিদু বলে, আমার কথা? কিন্তু কেন? ইজিন বলে, এই দেখো অনলাইন চ্যাট রুমে কিশোরীদের বানানে ভুল। এতে নাহিদু হয়ে যায় সেই বিরক্ত এবং বাস থেকে নেমে নাহিদু তো চলে যেতে চাচ্ছে, কিন্তু ইজিন তাকে যেতে দেয় না আর বলে, আমরা দুজনে একই পথে যাচ্ছি, তাহলে তুমি একা যাবে কেন? কিন্তু নাহিদু বলে, এমন নয় যে আমাদের মধ্যে বিশেষ কিছু আছে বা সম্পর্ক আছে। তো ইজিন বলে, আছে তো, আমাদের মধ্যে ঋণদাতা ও পাওনাদার সম্পর্ক রয়েছে। নাহিদু, তুমি আমার কাছে 2000 ওন ঋণী, আর এটি তোমাকে ঋণ গ্রহীতা করে তোলে। যাই হোক নাহিদু, আর কথা বাড়িও না, আমাকে আইসক্রিম এনে দাও, আজ খুব গরম পড়েছে। এরপরে তারা আইসক্রিম কিনে নেয়, কিন্তু নাহিদু ইজিনের বাকি টাকাটাও পরিশোধ করতে চায়। ইজিন বলে, আরে এখন লাগবে না, পরে আমাকে আবার আইসক্রিম কিনে দিও। তো নাহিদু এটা কোনোভাবেই মানে না আর বলে যে তুমি নিজে পরে কিনে নিও। ইজিন বলে, কি ব্যাপার, আজকে কেমন যেন অন্যরকম অভিনয় করতেছো, হয়েছেটা কি বলো আমাকে। আর তখনই একটা বাইক দ্রুত চলে আসে, ফলে ইজিন তাকে নেয় বাঁচিয়ে। কিন্তু এর ফলে নাহিদুর গালে লেগে যায় আইসক্রিম, তাই ইজিন তার রুমাল দিয়ে ধীরে ধীরে সেটা পরিষ্কার করে দেয়, তবে কিছুটা রেখে দেয়, সেটা আবার নাহিদু বুঝতেই পারে না। তো ইজিন এবার চলে আসে নাহিদুর বাসা অবধি, আর নাহিদুকে দেখে খালি হাসে। নাহিদু বলে, ইজিন তুমি হাসছো কেন? ইজিন বলে, না কিছু না। এখানে ইজিন দাঁড়িয়ে এবং নাহিদু চলে আসে রুমে, আর হঠাৎ আয়নায় দেখে তার মুখের করুণ অবস্থা। ব্যাস সে যায় রেগে আর বাইরে এসে ইজিনকে খুঁজে, কিন্তু ইজিন ছিল দাঁড়িয়ে, ধরে ফেলে হাত। নাহিদু, আমাদের আবার দেখা হয়ে গেল। নাহিদু বলে, আরে ইয়ার, এভাবে আমার সাথে মজা করার মানে কি? হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? ইজিন বলে, ইয়ার রেগে যাচ্ছ কেন? এটা জাস্ট হাসার জন্য ছিল, সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? কিন্তু নাহিদু বলে, তোমার কি মনে হয় ইজিন, আমি গ্রেড স্কুলে পড়ি তাই এরকম প্র্যাঙ্কে হাসতে পারি? ঠিক আছে, তুমি একজন প্রাপ্তবয়স্ক, তাই তোমার কাছে আমি এখনো একটা শিশু। তুমি স্মার্ট, তুমি পত্রিকা পড়ো, তুমি বড়দের মতো কাজ করো, আর আমাকে দেখো, আমি এখনো স্টিকার সংগ্রহ করি। আমি তোমার মতো অতটা স্মার্ট নই ইজিন।
আর আমি তোমার মতো সত্যিকারের প্রেমেও কখনো পড়িনি। আমি শুধু জানি কিভাবে ফেন্সিং করতে হয়, আমি শুধু এটাই জানি। কিন্তু তবুও আমি চাই না তুমি আমার সাথে বাচ্চার মতো আচরণ করো, কারণ এটা আমি ঘৃণা করি। ইজিন বলে নাহিদু প্লিজ শুনো, বাট নাহিদু শুনে না। এখন ইজিন পড়ে যায় চাপে আর ভাবে নাহিদুর আজকে হলোটা কি, এরকম সে কেন করছে, আর সে এটা বুঝতেই পারে না। এদিকে নাহিদু রাতে না ঘুমিয়ে চিন্তা করে ইজিনকে নিয়ে, যে ইজিন তার জীবনে কতটা এগিয়ে, সে সবকিছু জানে বোঝে, আর আমি এখনো পিছিয়ে রয়েছি। আমার এখন কি করা উচিত? ব্যাস গাইস, এই সব কিছুই ভাবতে থাকে আমাদের নাহিদু। এমনকি তার ফ্ল্যাশব্যাকে আমরা এটাও দেখি, যখন সে টিভি চালিয়ে বই পড়ছিল তখন তার মা তো আবার নিউজ কভার করতেছিল, আর তখনই ইজিনকেও সেই আগুনের নিউজের ব্যাপারে বলার কথা, কিন্তু হঠাৎ ফোন যায় কেটে, যেটা আমরা মূলত জানি। আর ওই সময় নাহিদুও যায় চমকে। পরে অবশ্য সে তার মায়ের থেকে জানতে পারে যে ইজিনের ল্যাপটপের সমস্যার কারণে এরকম হয়েছিল। কিন্তু এর সাথে নাহিদু ইজিনকেও মেসেজ করে জানিয়েছে যে ইজিন, আমি অনেক দূরে চলে গেছি, তাই তোমাকে এতদিন বিরক্ত করার জন্য আই এম সরি। আর গাইস, ইজিনও তখন নাহিদুর কথা ভেবে রাত পার করে দেয়। এবার পরের দিন আমাদের হিপ হপ ডান্সার জিয়ং কি সব আউলা ঝাউলা পরে কানে হেডফোন দিয়ে পোলার ডান্স করতে ব্যস্ত, সেটা আবার রাস্তায়। আর এটা দেখে সবাই নিচ্ছে মজা, আর চলে আসে ইরুমদের হোটেলে। দেখে হোটেল তো বন্ধ, আর পিছন থেকে ইরুম এসে দেয় গুতা, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? জিয়ং বলে এই তো তোমার কাছে আসছিলাম, কিন্তু তোমাদের হোটেল তো কখনো বন্ধ থাকে না, কিছু হয়েছে কি? কিন্তু গাইস, ইরুম আসলে সেভাবে কিছু খুলে বলে না। এর সাথে জিয়ং তখন তার ওই হিপ হপ মিউজিক নিয়ে বেশ কিছু কথা বলে, ব্যাস এতে ইরুমও খুশি। তো গাইস, পরের দিন সকালে ইউরিম একদম ভিন্ন লুকে এবং ড্রেসে চলে আসে ইজিনের বাসায়। ইজিন চলে আসে হাতে ক্যামেরা নিয়ে, দিয়ে দেয় ইউরিমকে আর বলে তোমাকে তো আজকে সুন্দর লাগছে, তো কোথায় যাবে আর ক্যামেরা দিয়েই বা কি করবে? ইরুম বলে আজকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, যার সাথে আমার অনলাইনে পরিচয়, তাও আবার অনেক দিন থেকে। ইজিন বলে সেই ব্যক্তি ছেলে নাকি মেয়ে? ইরুম বলে এটা তো আমি জানি না। তো ইজিন বলে তাহলে আমিও যাব তোমার সাথে। ইরুম বলে আরে তুমি যাবে কেন? ইজিন বলে যদি দেখি যে তুমি সেই ব্যক্তির কাছে নিরাপদ তখন আমি চলে আসব। তাই সে রেডি হতে ভিতরে যায়। ইরুম বলে প্লিজ ইজিন তাড়াতাড়ি এসো। এরপরে গাইস, আমরা নাহিদুকে দেখি সে ফুলের দোকানে গিয়ে একটা হলুদ গোলাপ নেয়, কারণ তার অনলাইন বন্ধু তাকে বলেছে দেখা করার কথা, তাও আবার 11টার সময় পার্কে, তাই সে এসেছে ফুল নিতে। তার মানে গাইস, ইউরিম যে দেখা করার কথা বলেছিল নাহিদুকে, সেটা নাহিদু অ্যাকসেপ্ট করেছে। তো এদিকে সে পার্কে আমরা ইউরিম আর ইজিনকে দেখি। আসলে ইজিন এখানে এসেছে মূলত ইউরিমকে গাইড করতে। তো ইজিন বলে আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি দেখা করবা যার সাথে, তার নাম ঠিকানা, সে ছেলে নাকি মেয়ে, তুমি কিচ্ছু জানো না, এটা কোনো কথা? ইরুম বলে আসলে আমরা কখনোই এই নিয়ে আলোচনা করিনি। এবং গাইস, তখনই তার চোখ পড়ে নাহিদুর দিকে, যে একটা হোয়াইট ড্রেস পরেছে এর সাথে হলুদ গোলাপ। ব্যাস, ইরুম হয়ে যায় শকড, সেটা কি করে হতে পারে? তার মানে এতদিন আমি এই স্যামরির লগে সেটিং করেছি, ও গড! তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তার হাতের ফুলটা ইজিনের হাতে দিয়ে যত জোরে পারে দৌড় দেয়। ইজিন অবাক, কিরে কই যাচ্ছ? ইরিম আরে শোনো, কিন্তু ইরিম তার কথা শুনে না, আর ইজুনা বুঝে না কি হইল এটা। কিন্তু পিছনে ফিরে দেখে নাহিদু হাতে ফুল নিয়ে, সাথে নাহিদু দেখে ইজিন হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে। আর নাহিদুর মাথায় তখন একটাই চিন্তা, এতদিন যার সাথে আমি কথা বলেছি সেই কি তাহলে ইজিন? তাই সে খুশি মনে ইজিনের সামনে গিয়ে দাঁড়ায়। ইজিনও অবাক, কি ব্যাপার, নাহিদু এখানে কেন, তাও আবার ফুল নিয়ে? আর এই মুহূর্তে গাইস, নাহিদু মনে মনে বলে আমি তোমাকে আসলে ইগনোর করতে চাইনি, আমি আসলে বিরক্ত হয়েছিলাম যে আমি তোমার প্রতি যথেষ্ট ভালো নাও হতে পারি। আমাদের দুজনের আলোচনা আমাকে অগণিত রাত ধরে সান্ত্বনা দিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল। তার মানে তুমি যদি সেই হও, তাহলে আমি বলবো আমি যোগ্যতার চেয়েও বেশি। আর তখনই সে ইজিনকে ডিরেক্ট বলে দেয় আমার যে তোমাকে পেতেই হবে। কিন্তু গাইস, নাহিদু যে তাকে ইনজিওলমি ভেবেই এটা বলেছে এটা কিন্তু না, এর পিছনে রয়েছে অন্য এক কাহিনী। তাই পরের পর্বেই আমরা দেখব যে এই কথার পরে আসলে কি হয়, ইজিন কিভাবে সামলায় এটা বা কি রকম রিয়াক্ট করে, আর দুজনের মাঝের এই অদ্ভুত টানটা আসলে কোথায় গিয়ে ঠেকে। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। গুড বাই।